নমস্কার, মনীষা হাজরা বলছি। গল্পটা পড়েছিলাম বিজ্ঞের সমাহার, মানে কমলিকা দত্তর গল্প। তার স্বামী, তার ছেলে মেয়ে, তার স্বামীর সঙ্গে তার বন্ধুর বাড়িতে গেছে। এই সময় বেশ একটা মজার ঘটনা ঘটেছে। সেই ঘটনাটার গল্প করছে। ওরা পার্কে গেছে, পার্কে গিয়ে বসে ঝালমুড়ি খাচ্ছে, আর পাশে একটা কুকুর, সেই কুকুরেরও গল্প চলছে। তাহলে গল্পটা পড়ি, আসে। আচ্ছা, সেই একটা মেয়ে, তার সঙ্গে দুটো ছেলে আছে, তারা খাচ্ছে আর সেই গল্পটাই এবার আমি বলবো। দুজন প্রেমিক, পেটে বোমা মেরে তো আর প্রেম হয় না। তা সিরিঙ্গের টাইপের দুটো ছেলেকে দুই পাশে, এক মাঝখানে মেয়েটা, এই পাশে একটা, এই পাশে একটা, রোগা সিরিঙ্গি টাইপের গল্প করছিল। আর হাত মাঝে মাঝে মুখের কাছে যাচ্ছিল। না খেলে কি আর প্রেম হয়? শুধু খালি পেটে বোমা মেরে কি আর প্রেম হয়? হয় না। তার উপর আবার দুজন প্রেমিক, ফলে খাওয়াটা বেশ জোর হচ্ছিল এবং অনেকক্ষণ ধরে। হ্যাঁ, তাতে তোমার রাগ কেন? কেন তুমি বারে বারে চোরা চোখে মেয়েটির দিকে তাকাবে? এটা কি ভদ্রতা হলো কুকুরদা? কমলিকা মনে মনে ভাবছি কুকুরের উদ্দেশ্যে। না ভাই, এটা ঠিক না। হ্যাঁ, আমার দিকে তাকিয়েছিলে সেটা মেনে নেওয়া যায় যে আমার সঙ্গে দাদাকে দেখতে পাওনি। তা যখন গার্জেন হিসেবে ছিলে বেশ ছিল। কেন ওখানে ফোকর দালালি মারতে যাওয়া? কুকুরকে বলছে মনে মনে, কারণ কেউ কারো ভাষা তো বোঝে না। ওরাই বা কতক্ষণ সহ্য করবে শুনি? আর করবেই বা কেন? মাঝে মাঝে ওদের দুই একটা উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছিল, যদিও মেয়েটি নির্বাক, নিশ্চুপ। তবে দাঁত বন্ধ হচ্ছিল না। সে তার চবন নামক ডিউটি দিয়ে, জীব নামক যন্ত্র দিয়ে পেটের মধ্যে খাবারগুলো খাচ্ছিল। তা ওদের টুকরো টুকরো কথাতে বোঝা যাচ্ছিল দুই প্রেমিক একটু উত্তেজিত হয়ে আছে। মনে হয় দুজনেই চাইছে তাদের ভেতরে একজনের সাথে মেয়েটি প্রেম করবে। ওই তো শোনা গেল বিনতা বিনতা করছে, তার মানে মেয়েটার নাম বিনতা হবে। কারণ এতক্ষণ তো নাম শুনতে পাইনি। এখন ওরা বলাতে, বিনতা বিনতা করাতে বুঝতে পারলো যে মেয়েটির নাম বিনতা। খ্যাক করে তুমি হাসলে কেন কুকুর দাদা? আসলে তুমি তো ছেলে, তাই ওদের জ্বালা পোড়াটা তুমি বুঝতে পারছো। তোমাদের মহলে তুমিও নিশ্চয়ই এরকম করে প্রেম নিবেদন করো। তোমাদের আর্টটাও এরকমই হবে। এটা কিন্তু ঠিক নয়। সভ্য সমাজে আমরা বাস করি, ভদ্রতা সভ্যতা এগুলো তো ঠিক ঠিক মেনটেন করতে হবে। তোমাকেও বলি বাপু, পরে প্রেমের ব্যাপারে কেন নাক গলাতে যাও? এটা ঠিক নয়। ম্যানার্স বলে একটা কথা তো চালু আছে আমাদের মতন ভদ্রলোকেদের কাছে। তুমি ম্যানার্স মানতে চাও, তা ঠিক আছে, সেটা তোমার সমাজের জন্য, আমার আপত্তি নেই। কিন্তু যখন আমার ঘরের জানলা দিয়ে দেখি তোমাদের মতন বেশ কিছু একদঙ্গল ইয়াং ব্যাচ কোনো কোনো যৌবনবতী রমণীকে পাহারা দিচ্ছে এবং খুব মনোযোগ দিয়ে আর টস করছো বা আলোচনা করছে কে আজ পার্কে গিয়ে ঘুরবে, যদিও রমণীটি বিশেষ আমল দিচ্ছে না তোমাদের, কারণ সব ঠেকে বসা পার্টি। হয়তো দুই এক কলম বিদ্যা আছে, কিন্তু ভদ্রতার লেশ মাত্র নেই, কোনো চলো নেই, বলো নেই। তখন সে ফেড আপ হয়ে মাথা উঁচু করে বাতাসের থেকে খবর নেয়। অন্য কুকুর, মহিলা কুকুররা যখন বিরক্ত হয়ে তখন বাতাস থেকে খবর নেয় যে উচ্চশিক্ষিত পাশ করা হালকা বাদামি রঙের ন্যাপলা নামে কুকুর দাদাটি কি রাস্তার বাঁকে আছে, তার গন্ধ শুনতে চাইছে। ন্যাপলাটা আছে কি রাস্তার বাঁকে? এই পাগলগুলো এগুলোর সঙ্গে কে কথা বলে? ওরাও তো তাই স্ট্যান্ডার্ড যে তার সঙ্গে মিশবে। বাতাস খবর দেয়, হ্যাঁ, বসে অপেক্ষা করছে। ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে আর মুখে সিগারেট দিয়ে, হাতে সিগারেট নিয়ে আছে, কারণ অন্য মানুষ করলে মুখের লোম পুড়ে যাবে। কুকুর তো সিগারেট খাচ্ছে, এবার বেশি অন্য মানুষ করলে এই লোমগুলো তো যাবে পুড়ে। মনে ভীষণ যাতনা হচ্ছে, কারণ
লেজটি একদম সোজা ইংরেজি ওয়ানের মতন হয়ে আছে, ফলে বডি এবং লেজ মিলে একটা এল শেপ হয়ে আছে। এস নয়, এল শেপ। এল মানে লেট, অর্থাৎ তুমি লেট। জীবনের প্রথম পরীক্ষাতেই তুমি লেট। সারা জীবন যে তুমি কি করবে সে ভেবে পাচ্ছি না, অথচ তোমাকে ক্যান্সেলও করতে পারছে না। তাহলে যে অশিক্ষিত কুকুর দাদাদের কাছে মুখই দেখাতে পারবে না, তার বলে দেখ আমাদের সঙ্গে ঘোরাঘুরি করছে। ওরা কি ছেড়ে দেবে? বলবে না কি রে, কি ব্যাপার ন্যাপলা, কেমন পেছনের শটটা খেলি? আরে বাবা, লেখাপড়া করলে কি আর আদর্শ প্রেমিক হওয়া যায়? যায় না, ওটা অন্য জিনিস। কলেজের একটা স্পেশাল সাবজেক্ট। ওটার জন্য ক্যালি লাগে, তা তো তোদের ঘাতঘোত সবই আলাদা। জানিস কি, ওখানে প্রথম ইন্টারভিউ হয় ছোট একটা প্রেমের অভিনয় করতে হয় ওই কলেজের টিচারদের সঙ্গে। এইসব 7-5 ভেবে বাদামি রঙের কুকুর দাদাটি মানে ন্যাপলা সাদা ফুটকি ফুটকি দেওয়ার সারা গায়ে সৌরভী নামে এক ফ্যাশনেবল রমণীকে বাধ্য হয়ে হজম করছে। মানে তাকে পছন্দ না, কিন্তু কি করবে, গার্লফ্রেন্ড চাইতো তাই। যাই হোক, চিকন প্রেমের ওরা দুই দিকে দুটো দাদা বসে দুপাশ দখল করে। তা তোমারও তো মাথা ব্যথা কেন? তখন থেকে চোরা দৃষ্টি দিয়ে দেখছো সব। আবার নির্লজ্জের মতো মেয়েটির দিকে তুমিও প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছ। হয়তো তুমি বলতে চাইছো ওদের দুপাশে বসতে দিয়েছো তা ঠিক আছে, তোমাকে কেন পায়ের কাছটাতে জায়গা দিচ্ছে না, বা ঘাড়ের কাছে বসে মাথা নামক উঁচু হেড অফিসটির জিম্মাদার করছে না, তাই তো? ঠিক বলেছি তো? মনে হয় আমি ভুল বলছি না? হঠাৎ এই যা যা ভাগ, যা এখান থেকে। তখন থেকে ঘুরঘুর করছে, কি বিহারে বাবা। মেয়েটির দুজন পাশে প্রেমিকরা আগত কণ্ঠ বলল, তখন আমাদের যে কোনো একজনকে বেছে নিতে বলছে বিনতাকে। আর তাদের মধ্যে এই কুকুর দাদা ঠিক আবার কি করে ভাগ বসাতে চাইছে বিনতার উপর। মানে ওরা মিটিং করছে তিনজনে, যে বিনতা মেয়েটি যে কোনো একটা ছেলেকে পছন্দ করে, তার মধ্যে আবার কুকুরটা ঢুকে যাচ্ছে। এটা কি সহ্য করা যায়? একটা মানিজ্যতার প্রশ্ন তো আছে। তা কুকুর দাদা হয় চলে যাও, নতুবা ওদের দিকে না তাঙিয়ে ঠোঙাগুলো চেবাও বসে বসে। একটা মেয়ে 3টে পুরুষকে ট্যাকেল করা কি ঠিক কথা? কই, আর অন্য কুকুর দাদারা তো আছে পাশাপাশি, তা তো তোমার মতন এত নির্লজ্জ হয়ে তাকাচ্ছে না। যা পাচ্ছে তাই ওরা কুটিয়ে কুটিয়ে খাচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। ও বাবা, বুঝতে পেরেছো আমার কথা? তাহলে টেলিপ্যাথি ব্যাপারটা তুমি বিশ্বাস করো? বাস, দারুণ। অথচ দেখো, আমার বর বলে ওটা নাকি একদম বুঝুর্গ। তাহলে আর টেলিফোনের দরকার হতো নাকি? টেলিপ্যাথিতেই সকল কাজ হতো। যা করো সব অখাদ্য যুক্তি আমি শুনি না বা দাঁত দেয় না। বলি, আরে তোমাকে কুকুর মশা, এখনো বসে আছো পথে সেই গানের লাইনটার মতন। আমার কি, ও বাবা, এই যে রোয়া ফুলিয়ে রাগও দেখাচ্ছে, বুঝেছি। তুমি তোমার পাড়ার 1 নম্বর কৃতি পুরুষ, যে মেয়েদের পাহারা দিতে অভ্যস্ত। তা এখানে সেটা ফলাচ্ছ কেন বাবা? এমন সময় দেখা যাচ্ছে বিনতা আঙুল দিয়ে দিক নির্ণয় করে কুকুর মহাশয়কে কি বোঝাচ্ছে। বোধহয় বলতে চাইছে, ঠোঙাগুলো খাওয়া যখন তোমার হয়েই গেছে, তবে কেন আর বসে আছো? আজ যাও, দেখছো না রঞ্জিতা শ্যামল কীরমভাবে রেগে লাল হয়ে আছে, আমাকে না চিবিয়েই খায়, শেষে তোমাকে অপমানের এক শেষ করবে। চলে যাও। যাই বলো হয়, তুমি একটু একগুঁয়ে স্বভাবের। দুজনে ভদ্রতা করে বলল, অথচ তুমি কেয়ারই করলে না। লেজ গুটিয়ে পিছনের পাকে দুভাঁজ করে সামনে হাত দুটো সোজা করে বসে ঠিক বিনতাদের দিকে তাকিয়ে আছো, মাথা অ্যাঙ্গেল করে, যেন কত সমজদার। আর পারা যাচ্ছে না। তোমার শেষ অবস্থাটা যে কি সেটা আমি আমার মনশ্চক্ষেই দেখতে পাচ্ছি। আমারও খারাপ লাগছে, আবার লজ্জাও করছে। আমি বাবা এসব ঝুঁকঝে আমরা থাকতে চাই না। যাচ্ছি, বেড়াতে যাচ্ছি বরের বন্ধুর বাড়ি। ঝালমুড়ি খেলাম উপরি পাওনা হিসেবে।
ঠোঙা দুটো তোমাকে গিফট করলাম, আর নয় শেষে তোমার নির্বুদ্ধিতার জন্য আমাকে সাক্ষী থাকতে হবে। আবার একদিন পার্কে তোমাদের মিটিংয়ে আসতে হবে। ও অত সময় আমার কোথায়, সারাদিন সংসারের কাজে ব্যস্ত। তার উপর অঙ্কুরকে যদি বলি আমাকে সাক্ষী দিতে যেতে হবে, সে হয়তো শুনে বলবে, এই যে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ আর ফিরে এসো না, সোজা বাপের বাড়ি থেকে উঠবে। তাহলে ঠাকুমা এবার কেরোসিন তেল না বলবে, হয়তো পিচের নাড়ু খেয়েছি, কাজ নেই, আমি যাচ্ছি। বরটি গেছে পয়সা মেটাতে, এলেই চলে যাব। হঠাৎ তরাক করে বাপ পাশের ছেলেটি বলে, আয় বেটা, তোকে আজ একটা 5 শিকা ওজনের জ্ঞান দান করি। আর যদি মার দুধ খেয়ে থাকিস ঠিক মতন তবে আমাকে ফেস কর। তাহলে কুকুর মশাই, তুমি বুঝে গেছো যে ইম্পর্টেন্ট লেকচারটি তোমার উদ্দেশ্যেই করা হয়েছে। হ্যাঁ, শ্যামল যাচ্ছে একটু ঘুরে ঘুরে। আমি ভাবছি বিনতা শেষ পর্যন্ত এক ল্যাংড়াকে প্রেম নিবেদন করলো। না না, তা নয়। শ্যামলের ডান পায়ে একটা হাওয়াই চপ্পল, তার নিচের অংশটা এতটাই ক্ষয়ে গেছে যে নেই বললেই চলে। আর স্ট্র্যাপটা মনে হয় অন্য কোনো বড় জুতোর থেকে খুলে লাগানো হয়েছে। এই স্ট্র্যাপটার এইবার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে, মানে চিরেই যাবে। যা হোক, পাটা টেনে টেনে আনছে চটিজোড়া। ভারী সুন্দর সে দৃশ্য, না দেখলে বোঝানো যাবে না। তবে আমার জুতোটা দেখে যা অনুমান হয়েছে যে শ্যামল বেকার। যা হোক, ঘটনাটা বেকার নিয়ে না, ঘটনা কুকুর দাদার এই বোকামি নিয়ে। হাঁটছে, হেসে আসছে, হেসে আসছে নয়, হাসছে, রাগছে, আর হেঁটে হেঁটে আসছে। বা পাটা দিয়ে টেনে টেনে, ডান পায়ে হাওয়াইটা ধরা। তার বা পায়ে তো অন্য জুতো দেখতে পাচ্ছি, তবে বোধহয় জুতো বিনতার বা অন্য রঞ্জনের। বা পকেটে নিয়ে ঘুরে এইসব দাদারা উত্তেজক জিনিস নিয়ে ঘুরলে আবার ধরাধরি ব্যাপার তো, তাই ক্ষয়ে যাওয়া হাওয়াই চপ্পল মন্দ না। পকেটে রাখার সুবিধেও নেই, অসুবিধেও নেই, সুবিধেও আছে। যখন তখন বোমের মতন তাক করে ছুঁড়েও দেওয়া যায়। আমরা যেভাবে ছোটোবেলাতে চকলেট বোম ছুঁড়েছি, তা সে আসল কথা পুকুরের ভিতরে না থেকে শুধু ডাঙায় সাঁতার দিতে চেষ্টা করছি। এটাও আমার দোষ। বাড়ির সবাই যে আমাকে খোঁটা দেয় তা মিথ্যে নয়, আজ তা প্রমাণ হয়ে যাচ্ছে। আসছে শ্যামল, আসছে রাগত তেচ্ছা মুখ, লেংচে লেংচে, ঠিক কমলিকার পিছনে 10 হাত দূরে থেকে সেই পা দিয়ে জুতোটা যেই টিপ করে মারতে যাবে, দেখা গেল থমকে গেছে। শেষে চটিটা হাতি নিয়ে বেটা কুকুর মহাশয়কে এমন জোরে মারলো যে সে কেই কেই না বলে লেজ তুলে দৌড়চ্ছে আর ঘুরে ঘুরে দেখছে তাদের সমাজের কেউ দেখলো কিনা, মানে কুকুর মহল। দেখলে পরের দিন থেকে যা আলোচনা হবে, মুখ আর দেখাতে পারবে না। আর কেই না করে যেন বলছে, যাই যাই, খুব খাটিস, কেন চটিস, এরকম শব্দ করতে করতে চলে যাচ্ছে। আগেই বলেছি, মনে হচ্ছে আমি পুরো কনফার্ম নই কুকুর মহাশয়ের বক্তব্যে। প্রয়োজন হরবোলার, কিন্তু এই মুহূর্তে তার সাহায্য কোথায় পাবো? আমার যা মনে হচ্ছে আমি তাই বলছি, ভুল হতে পারে, কিন্তু এইটাই আমার মনে হচ্ছে। অবশেষে শ্যামল বিরচিতভাবে চটিটির দূর থেকে মণিমুক্ত কুড়োনোর মতন কুড়িয়ে নিয়ে এলো। এসে আবার লাইট পোস্টের নিচের আলোতে দেখে নিচ্ছে স্ট্যাপটা ঠিক আছে কিনা। না, ঠিক আছে। মুখে এক চিলতে হাসি টেনে নিম্নস্বর বলছে, দিয়েছি ব্যাটাকে, বেকুব নয় কি? মোটে আমি আর রঞ্জন টাকা অফার করছি, আর উনি এলেন তৃতীয় পুরুষ হিসেবে। এমনিতেই 3 জনে মিলে কোনো কাজ করলে অসফল হয়, এটা তো সাধারণ জ্ঞান। ও কি যে কে বইটা, ও কি সেই বইটার যেটা সাধারণ জ্ঞান, এটা কোনোদিন উল্টেও দেখেনি। এবার চটিটা পকেটে পুড়ে রাখলো, আবার প্রয়োজন হলে ব্যবহার করবে হাতিয়ার হিসেবে। তারপর হাত দুটো চটাস চটাস করে ঝেড়ে নিল, এটাই সিগন্যাল। ধুলো হাত থেকে পড়ে গেল। তারপর শার্টের কলারটা উঁচু করে নিয়ে একসময় বীর বেশে রাখতে লাগলো। এই কলার উঁচু শার্ট না দেখালে রঞ্জনের কাছে অহংকার প্রকাশ করবে কী করে? হয়তো কলারটা তো উঁচু করতে হবে। তারপর পকেট থেকে
বার চারেক পূর্বে জ্বালানো সিগারেটের দোমড়ানো অংশটা বের করলাম, মানে এই সিগারেট 4বার জ্বালানো হয়ে গেছে, এই হয়ে আছে। 4বার আগে থেকে কি করে বুঝলে? প্রভাতের মার প্রশ্ন। আরে বাবা, এটা আমার কলেজের সিলেবাস না, বিয়ের পর তোমার দাদার কাছ থেকে পাঠ নেওয়া সিলেবাস। দেখেছি তো দাদার সিগারেটটা কত লম্বা, আর সেটাকে 4 ভাগ করলে শেষের অংশটা অ্যাশপটে গুজে দেয় বলে আর খাও না। শেষ অংশটা ফেলে দিই, নইলে ঠোঁট কালো হয়ে যাবে। একবার একবার বার করে ইচ্ছে কর তোমার ঠোঁটে চুমু না খেয়ে ইচ্ছে করে আমাদের ধেরে মেয়েটার মুখে চুমু খাই। বলি না, কার মনে দুঃখ হবে? কালোকে কালিমা বলতে নেই, খোরাকে ল্যাংড়া বলতে নেই, অন্ধকে কানা বলতে নেই, আবার কানে যে খাটো তাকে কালাও বলে গাল পারতে নেই। প্রভাতের মা কি আমায় ছাড়বে? সে তো চোখ মুখ কুচকে বেঁকিয়ে থাকে। তার পুঙ্খানুপুঙ্খরূপে সব জেনে নিতে হবে তো। পরে জাবর কেটে কেটে আমার কাছে তার থিসিস সাবমিট করতে হবে। এ ব্যাপারে সে সত্যিকারের মনোযোগী, ফাঁকি দিতে চায় না। যেটুকু ফাঁকি দেয় তা সে তার কাজে, এসব গপ্পতে সে ফাঁকি দেয় না, পুরোপুরি জেনে নেবে। আবার 5 জায়গায় করতে হবে তো তাকে গপ্প। প্রত্যহই সে বাড়িতে ব্যস্ত থাকে, যার ফলে আসতে দেরি করে। সেই জন্য দরজা ভেজানো থাকে পেছন দিকে, 2টো দরজা আলগা করে ভেজানো থাকে। যখন আসে হুড়কোটা টেনে খুলে নেয় বাইরে থেকে, সে ছাড়া অন্য কেউ আর ওই কায়দাটা জানে না। একদিন অঙ্কুর দেখলো যে কেউ দরজা খুলে দিল না, অথচ ব্রহ্মদত্তির মতন দুদিকে 2 হাত দিয়ে প্রভাতের মা তার লাল দাঁত বের করে ঘরের ভিতর দাঁড়িয়ে আছে। অঙ্কুর বিশ্বাস জিজ্ঞেস, কীভাবে তুমি ঢুকলে? তুমি কি মন্ত্র জানো? সে এসে বললো, কী যে বলো দাদাবাবু, তোমার মাথারই ঠিক নেই, না বুদ্ধি শুদ্ধি ঢিলে হয়ে গেছে? তুমি কি তোমার ওই মাথাতে জ্ঞান করার অ্যানালথিকিস ওই শিশিটা গুজে রাখো সব সময়? বিরক্ত মুখে অঙ্কুর বলে, 100 দিন বলেছি অ্যানালথিকিস না, ওটা অজ্ঞান করার ওষুধ, নাম অ্যানাস্থিসিস। তা তোমার ওই জ্ঞান বৃদ্ধির জন্য আমি দিয়ে দেখবো একদিন। যাতে ধাত ঘষে করে বলল অঙ্কুর। ওই হলো নাও তো, তোমার ওই এক বদ স্বভাব, কেবল ভুল ধরা। জ্ঞান আর অজ্ঞান কি এক জিনিস না? একটা গেলেই অন্যটা থাকে। তা আজকাল কি আর মন্ত্রের দিন আছে গো দাদাবাবু? না, নেই। আসলে আমি স্বভাবে ইঞ্জিন, না কি বলে সেটা। আমার ঘরের লোকও আমাকে ইঞ্জিন বলে। বাবারে, আমি আর পারি না। রেগে মেগে অঙ্কুর বলে, কোন ডিকশনারিতে এইসব উচ্চারণ নেই রে বাবা? কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না, যে কোথার থেকে এলো একেবারে বলা যায় না। ওটা ইঞ্জিন নয়, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ওই হলো, নিহার টিহার বলে ডাকতে পারবো না, ওটা আমার মিনসের নাম। এই দেখো, তোমাকে রাগের বসে বলে ফেলেছি। বলে জিভ 7 হাত বের করে কান মুলে নিল, নিজের হাত দিয়ে নিজেরটা, যেন পাপ করছে নাম উচ্চারণ করে। তার শোধ নিল, মানে কাটাকাটি করে নিল নিজের কান মুলে। কারণ মিনসে মানে ওর বরের নাম। এ হেন প্রভাতের মা কমলাকে ছাড়বে কেন? সে তো নিজেকে ইঞ্জিনিয়ার বলে ভাবে। শিক্ষিত বাড়িতে যখন কাজ করছে তখন নিজেই সে শিক্ষিত হয়ে গেছে। বয়স্ক স্কুলে তার যাওয়ার প্রয়োজন নেই। আবার তাকাদা দিল, ও বৌদি, জুতো কেন হাতে নিয়ে মারলো, পা দিয়ে কেন মারলো না? আচ্ছা, কিন্তু আচ্ছা লোক মশাই, কেন মারলো তা আমি কিভাবে বলবো? সেটা তো সে আমলের ব্যাপার, তোমাকে নিতে আর পারা যায় না। দাদাবাবুর থেকেও বুদ্ধি কম। ওরে বাবা, তুমি জানবে না কি, মানে তুমি জানবে তা কি করে আমি বলেছি? আমি জিজ্ঞাসা করছি তোমার মতামতটা কি, সেটা আমায় বলো। আমি আমার মতামত নিয়ে দরকারে প্রভাতের বাপকে জিজ্ঞাসা করে কাল তোমাকে তোমার মতামতটা জানাবো। আচ্ছা বাবা, কাল জানিও। আজ আমার মতটা তুমি শোনো। আমার মনে হয় শ্যামল পা দিয়ে মারবে বলে চটিটাকে নিয়ে লেংচে লেংচে আসছিল। হাতে মারবে সেটা যদি আগে ঠিক করতো, তবে তো পকেটে ঢুকিয়ে সরাসরি হাতে করেই নিতে পারত। তা না করে পা দিয়ে নিয়েছে। কিন্তু মারতে গিয়ে পরে ওটা চিন্তা করেছে যে পা দিয়ে মারাটা কি ঠিক হবে? যদি কোথাও কুকুর মশায় নালিশ ঠুকে দেয়, ওর নামে কেস করে দেয়, তখন তোর জুতোও যাবে, আবার বিনতাও যাবে।
আজকাল তো আবার কি ডিপার্টমেন্ট বেরিয়েছে যেখানে সবাই নালিশ করে, তাদের নালিশ জমা দেয় আর তারা সেটা নিয়ে লড়ে। যদি তেমন কোনো কুকুর মশাই নালিশ ঠুকে দেয় তবে কেল্লা ফাটে, সেই দৌড়ে দৌড়ে মাথা ঠুকতে হবে। ঘটনাটা তখন কুকুর দাদার দিকেই গড়াবে। কুকুর দাদার সাক্ষী সাবুদ হাজির করে তার দিকে ওই ডিপার্টমেন্টের নজর কাড়াবে। আর বেচারা শ্যামল সে কী করবে? একে তো বেকার, তার দাদার রোজগারে খায় বলে হাড়ির শেষে কাঁকর থালা ভাত ভর্তি, মানে থালা ভর্তি ভাত বৌদি তাকে আদর করে দেয়। ভাতে কাঁকর বাঁচতে বাঁচতে বেশ কিছু সময় সে চিন্তার জন্য রাখতে পারে। বৌদির এই সুবিবেচক মানে জন্য একটুও রাগ করে না, কারণ বৌদি কাঁকরওয়ালা ভাতটা দেয়, থালির তলাতে কাঁকরগুলো চলে যায়। তবুও তো বৌদি তার জন্য ভাত রাখে। তরকারির ভেতরে মাছ দেখতে পায় না, দুই একটা লেজের পাখনা বা মাছের কাঁটা থাকে, শুধু ঝোল একটু ফুল স্টপের মতন জুটে। জিজ্ঞাসা কিছু করে না শ্যামল, কিন্তু বৌদি নিজেই বলে, বেলায় মাছওয়ালা মাছ নিয়ে আসে তো, সেটা খারাপ হয় না তো পেট পচা হয়, যা হোক হাইফেনের মতন যে ঘ্যাটটা দেয় আর কমার মতন যে ডালটুকু পাতের এক কোণে পড়ে তাকে নুন দিয়ে প্রথমেই ভালো করে নেড়ে নেয়, পরে সপাটে পেটে চালান দিয়ে দেয়। আর সেটা চালান করে এমনভাবে যেন ক্রিজে ব্যাট নিয়ে ব্যাটসম্যানরা যেভাবে টিকে থাকার নজির দেখা, অথচ অবহেলায় দেখাতুরা চায় যে রান নিতে চায় না। সেই অবহেলাতেই নুন দিয়ে পুরো ভাত গেলার পর মনে হয় যে নুন যখন খেয়েছি তখন বৌদির গুণও গাইব, নুন খেয়েছি, নিন্দে করব না। তা যারই হাড়ির হাল সে কি আর পা দিয়ে মারে? কোনো ভদ্রপাড়ার কুকুরকে কি ওইভাবে কেউ পা দিয়ে মারতে পারে? ভদ্রতা না দেখালে ওদের পাড়াতে যখন যাবে তখন ওদের ঠেকের বন্ধুরা শ্যামলকে কি ছেড়ে দেবে? কেই কেই করে তেড়ে আসবে না? তাহলে প্রাইভেট টিউশনিগুলো করবে কিভাবে? রাত বেরোতে বাড়িতে ফিরবে কিভাবে? এইসব পাঁচ ভেবে মনে হয় পা দিয়ে না মেরে চটিটা তার হাতে তুলেই মেরেছে। যদি ওই ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন তোলে তবে তো বলতে পারবে তার কোনো দোষ নেই, সে পা দিয়ে পদাঘাত করেনি বা পা দিয়ে পদজুতো ছড়েনি। অত রাগের মাথাতেও শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে হাত দিয়ে জুতো ছুঁড়ে মেরেছে। তাহলে তার দোষ কোথায়? সেই ডিপার্টমেন্টও নিশ্চয়ই চিন্তা ভাবনা করে শ্যামলের কথা যুক্তিগুলো বিশ্লেষণ করবে আর তাকে দোষও দিতে পারবে। সত্যি তো বিনতাকে নিয়ে ট্যাগ অফ চলছে রঞ্জনের সাথে, কঠিন সমস্যাতে জর্জরিত শ্যামলবাবু। সেই সময় ওই পুরুষ কুকুর মশাইয়ের যাবার কি প্রয়োজন? মেন্টালিটিতে ওরা একদম আপসেট হয়ে আছে। তারপর যদি তৃতীয় পুরুষ গিয়ে চোরা চোখের দৃষ্টি দেয় তবে এই বেকার পুরুষদের ভিতর থেকে বেকার পুরুষ সিংহ কি গর্জন করে উঠবে না? আর তারা কোনো শাস্তি শ্যামলকে দিতে পারবে না, বরং কুকুর দাদার ওই পার্কে ঢোকার অনুমতির কার্ডটা 5 বছরের জন্য ক্যান্সেল হয়ে যাবে। আমার এটাই মনে হয়েছে, বলল কমলিকা প্রভাতের মাকে। তোমার কি মনে হয় বলো? প্রভাতের মা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, ওই রকম আমারও মনে হচ্ছে, তবে প্রভাতের বাবার মতামত না নিয়ে আমি কোনো মত দিতে কি পারি? সত্য হলেও সে আমার কর্তা, বলে চিন্তা ক্লিষ্ট মুখে রান্নাঘরে চলে গেল। বাসন মাজতে মাজতে সে তার জটিল প্রশ্নগুলো সাময়িক সমাধান করতে চেষ্টা করবে যতটুকু সম্ভব। বাকিটা তো তার ডেলি ওয়েজে জোগালি খাটা মিনসে বিজ্ঞ নিহার কর্তার কাছে জেনে নেবে। মানে তার বর ডেলি ওয়েজে কাজ করে, বিজ্ঞ সমজদার, তার কাছে গিয়ে বাকি কথাটা মীমাংসা করে নেবে। তার মতামত মীমাংসা করার পর তার মতামত বৌদিকে জানিয়ে দেবে। না জানলে তো উপায় নেই, বৌদি তাকে বোকা ভাববে। কেন সে বোকা হতে যাবে? তাই সে বলে চিন্তা করি, তারপরে জিজ্ঞাসা করি, তারপর তোমাকে এসে জানাবো। তারপরে সে চিন্তা করলো, পরে মনে পড়লো, আরে জিজ্ঞাসা তো করা হয়নি যে ওখান থেকে কি বাড়ি ফিরেছে নাকি নিমন্ত্রণ বাড়ি পর্যন্ত গেছে। মানে ঘটনাটার উত্তর কি প্রভাতের
মার আগে কেউ দিয়ে দিয়েছে, এটা তার পছন্দ না। তার আগে কেউ উত্তর দিল। হাতে বাসন মাজার সাবান মাখা স্পঞ্জটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেল কমলিকার কাছে। মানে যদি কমলিকা ওই নিমন্ত্রণ বাড়ির গল্পটা কাউকে বলে, তাহলে তো কেউ উত্তরটা দিয়ে দেবে, এটা আবার ওর পছন্দ না, ও আগে উত্তর দেবে। গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো বৌদি, নিমন্ত্রণ বাড়িতে যাওনি না গেছো? না না গেছি, সেখানে খাওয়া দাওয়া সেরে অনেক রাত্রে বাড়ি ফিরেছি। সে কি যে সে খাওয়া, প্রচুর আয়োজন, কোনটা বাদ দিয়ে কোনটা খাও তাও বুঝতে পারছিলাম না। উফ বাবা, কি বকবকি না তুমি করতে পারো। আমি কি তোমাকে কটা পদ হয়েছে তাই জিজ্ঞাসা করছি নাকি? তবে কি জিজ্ঞাসা করছো বলো তো? কমল বলল। আরে আমি জানতে চাইছি, আমার আগে কেউ কি তোমার মতামত দিয়ে দিয়েছে? এটা আবার আমার পছন্দ না, তাহলে তুমি জানো। আরে না না, কেউ মত দেয়নি, কারো তোমার মতো বুদ্ধিই নেই। ওরা তো পাঁচজনের জন্য চিন্তাই করে না তোমার মতন অন্তর দিয়ে। তারা নিজেদের মতো নিজেরাই ব্যস্ত। পাড়াপড়শি বা সমাজের দিকে তাকাবার তাদের সময় কোথায়? যাক বাবা বাঁচালে বলে মাথা নাড়তে নাড়তে দোক্তা খাওয়া কুচো কাঁচা অবশিষ্ট দাঁত বের করতে করতে মারি মুখে চলে গেল। মারি মুখ বলছি কারণ দাঁত তো নেই, সেই জন্য মারি ছাড়া দাঁত দেখা যায় না, তাই। ওর দিকে তাকিয়ে দেখতে দেখতে একজন বিজ্ঞের মুখ দেখতে পেল, যেটা কাল পার্কে 15 মিনিটের কয়েকশো বার দেখেছিল, কিন্তু তুলনা করা যায় যায় না। অ্যানিমেল আর ওম্যান এর ভেতরে চিন্তার মিলটা দেখে কমলিকা কি আবার আগের মতো হাসবে না কাঁদবে? না বাবা, দরকার নেই, ওখানে যা হওয়ার হয়ে গেছে। এখানে রাগ করে যদি দুদিন অ্যাবসেন্ট হয় তবে কিন্তু কমলিকার চোখে সর্ষে ফুল দেখবে। তার থেকে চা খেয়ে দিনের অন্য টাস্কেও চোখ বুলিয়ে নেওয়াই ভালো। ওই জন্য প্রভাতের মা যে কাজ করে তাকে আর চটালো না। সে বাসন মাজতে মাজতে দৌড়ে এসে যাই জিজ্ঞাসা করুক, মানে সে শুনবে, তাকে আগে গল্পটা বলতে হবে। সে শুনবে, সে মন্তব্য করবে, যদি পুরোপুরি করতে না পারে আবার তার ডেলি ওয়েজ খাটা যে বর বাড়িতে আছে নিহার, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। সে এবার একটা বিজ্ঞের মতন মতামত দেবে, সেই মতামত এসে বৌদিকে বলবে। যেন বৌদির অত বুদ্ধিশুদ্ধি নেই, ওর বরের আছে, বলবে। এখন এহেন গুরুত্বপূর্ণ একজন মহিলাকে ওই কুকুরের সঙ্গে তো তুলনা করা যায় না। রাগ হয়ে যদি দুদিন আসা বন্ধ করে, পুরোপুরি বন্ধ করবে না, কারণ তারও তো চাকরি যাবে, আরেকজনকে ডেকে নেওয়া হবে। দুদিন না এসে যদি টাইট দেওয়ার চিন্তা করে, তাহলে তো কমলিকার হয়ে গেল, সব কাজ করতে হবে, তখন তো একেবারে হেনেস্তা। তার থেকে যা আছে তাই ভালো, ও খুশিতে থাকুক। ও ওকেও একটু উঁচুতে রাখলে যদি কাজের অসুবিধে না হয় তাহলে সেটা করাই ভালো, এটা করাই বুদ্ধিমানের কাজ। যদিও এখন কিন্তু সেসব পলিসিতে আর চলছে না, এখন পুরোপুরি বন্ধ, কেউ কাজের লোক রাখেও না, রাখতে পারবেও না। যারা যারা রেখেছে দেখা যাচ্ছে তাদেরই কোভিড আক্রমণ করছে, তারা রাখতে বাধ্য হচ্ছে, বাস তাদেরই আক্রমণ করছে। আমাদের মতন যারা ছাপোষা, তারা নিজেরাই বাসন মেজে নিচ্ছি, ঘর মুছে নিচ্ছি, কাজ করছি, কাপড় কাচ্ছি, জল তুলছি, সবই করছি, রান্না করছি, খাচ্ছি, ওই একটু 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 করে সবই করতে হচ্ছে। করে মানে সারাদিন ভাগ ভাগ করে কাজটা চালাচ্ছি। শেষে অন্য লোক রেখে পাছে অসুস্থ হয়ে পড়ি, দরকার নেই। ভগবান করুক সুস্থ থাকি, আর আপনারাও সুস্থ থাকুন। ওই যেটুকু যেটুকু পারবেন করবেন। প্রভাতের মার মতন লোকের দরকার নেই, ওটা এক সময় ছিল। অবশ্য ছোট ছোট পরিবার হয়ে গেলে এরকম প্রভাতের মারও প্রয়োজন হয়। বাইরে গিয়ে তো গল্প করা সবসময় যায় না, ঘরের মধ্যেই গল্প করতাম। এরাই আবার কিন্তু গল্পের এক একটা প্লট, এর থেকে শুনে ওর থেকে শুনে এনে কিছু কিছু বলবে, এটাই আবার জাবর কাটার মতন বেশ কাটা হয়। সেও কিছু বলবে, আমিও কিছু বলবো, সময়টাও কাটে। আবার কখনো কখনো মতামতে মেলে না, ঝগড়াঝাটি হয়। এখন সেই সমস্যাই নেই, লোক না থাকা
এখন সমস্যা একটা বা সুবিধে একটা, যেটা যেভাবে নেন। নমস্কার, আসছি।